ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। আমি তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার এসে গেলাম তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। তোমাদের আজকে ভৌতবিজ্ঞানের পরীক্ষা হয়ে গেল মাধ্যমিকের। আশা করি তোমরা পরীক্ষা ভালো দিয়েছো। যাই হোক, তো আমরা যে আজকের ভিডিওটা যেটা করছি সেখানে তোমরা এই যে ভৌতবিজ্ঞানের কোশ্চেনগুলো মোটামুটি আমরা সবগুলির সলিউশনটা দেখবো, কোনটার উত্তর কী হবে। তোমরা দেখো, তোমরা যেই উত্তরগুলো পরীক্ষার খাতায় লিখে এসেছো সেটা কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে। তো দেখে নিয়ে তোমরা বুঝতে পারবে তোমরা কত নম্বর পেতে চলেছো মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞানে। তো যারা তোমরা পরীক্ষা দিয়ে এসছো তারা তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কিন্তু যারা নতুন মাধ্যমিক আছো তোমরা একটু কোশ্চেনটা দেখো, তাহলে কি তোমাদের আইডিয়াটা হবে যে তোমরা কেমন কেমন কোশ্চেন মাধ্যমিকে আসতে চলেছে, সেই আইডিয়াটা তোমাদের মধ্যে চলে আসবে। তাহলে তোমরা যখন প্রিপারেশন নেবে তোমাদের মাথায় জিনিসটা থাকবে যে ভৌতবিজ্ঞান থেকে এরকম কোশ্চেন থাকতে পারে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি বেশি দেরি না করে। তো এখানে আমাদের যেই প্রথম দিকে যেই আমাদের সঠিক উত্তরের কোশ্চেনগুলো রয়েছে, এক নম্বর কি আছে, শুরুতেই আছে এক নম্বর কোশ্চেনটা বলছে বায়োগ্যাসের মূল উপাদান। এটা আমরা সবাই জানি বায়োগ্যাসের মূল উপাদান কি, মিথেন। আমাদের মিথেন একটা জ্বালানি, সেটাই কি বায়োগ্যাসের মূল উপাদান। সেকেন্ড কোশ্চেন কি আছে, বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে কখন করবে, কয়েকটা অপশন দেওয়া রয়েছে। তো তোমরা জানো বাস্তব গ্যাসগুলো যখন আমাদের অণুগুলো খুব দূরে দূরে থাকবে তখনই সেটা কি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তো সেটা কখন হয়, যখন কি চাপটা কম থাকবে আর তাপমাত্রা বেশি থাকবে। চাপ যখন কম থাকে আর তাপমাত্রা যখন বেশি থাকে, অণুগুলো দূরে দূরে সরে যায়, তখন কি বাস্তব গ্যাসটা কি করে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। দেখি পরের পেজে কোশ্চেনগুলো কী কী রয়েছে। এই দুইটা কোশ্চেন তোমরা দেখলে। নেক্সট 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেখানে কি বলেছে, এসটিপিতে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা কত হবে। আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের মোল মানে 1 মোল অণুর যে কোনো গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার। তো এখানে কত গ্রাম বলেছে, লিটার বলেছে 44.8। তাহলে এটা মানে যদি 1 হয়, 44 মানে কি 2 হবে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 2। ঠিক আছে। নেক্সট কি বলেছে কোশ্চেনটা, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান কত। আমরা জানি এটার মানও 1/273 হয়, এটার মানও 1/273 হয়। তাহলে আমরা যদি এই দুটোকে ভাগ করি উত্তর কত পাবো, 1 পাবো। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে 1। নেক্সট 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক প্রকাশকারী সমীকরণ কোনটি। অনেকগুলোই আছে। প্রথমেই তো আমরা জানি যে প্রতিসরাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তো এটাও ব্যস্ত অনুপাত, এটাও ব্যস্ত অনুপাত, এগুলো সরল, এই দুইটা তো হবেই না। ব্যস্তর মধ্যে এটা একটা, এটা একটা, আমাদের উত্তর হবে কোনটা, এটা হবে। নিচে যেটা স্কোয়ার থাকবে সেটাই হবে কি আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখি পরের 6 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে। দেখো তোমাদের যে 6 নম্বর কোশ্চেনটা দেওয়া রয়েছে সেটা আছে কি, বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয় কিসের দ্বারা। ফার্স্ট কি, উত্তল দর্পণ দ্বারা, এটা হবে না। সমতল দর্পণ, এটা হবে না। উত্তল লেন্স, এটা আমাদের সঠিক উত্তর। তোমরা উত্তল লেন্স দ্বারা যখন প্রতিবিম্ব গঠনগুলো দেখবে, অনেকগুলো ছবি রয়েছে, পাঁচটা ছবি, 5 নম্বর ছবিটা দেখবে, এটা আছে উত্তল লেন্স দ্বারা বিবর্ধিত অসৎ বিম্ব গঠন। বিবর্ধিত মানে কি বড় আকারের, অসৎ মানে কি যেটা কি মনে হবে মানে সত্যিকারে উৎপন্ন হবে না কিন্তু লেন্সের পিছন পাশে উৎপন্ন হয়। তো গেল এটা। নেক্সট আমাদের 7 নম্বর কোশ্চেনটা কি রয়েছে, 7 নম্বর কোশ্চেনে রয়েছে একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, তাহলে কি তড়িৎ প্রবাহের কি ঘটবে, এটাই তোমাদের এখানে জিজ্ঞেস করেছে। তাহলে দেখো আমরা যদি কোনো তারের দৈর্ঘ্য বৃদ্ধি করি, দৈর্ঘ্য বৃদ্ধি করলে রোধ বাড়ে, আর যদি কোনো তারের মধ্যে রোধ বেড়ে যায় তাহলে কি প্রবাহ মাত্রাটা কমে যাবে। তাহলে এখানে কি হবে, কমে যাবে মানে হ্রাস পাবে। কেন হ্রাস পাবে, কারণ রোধ বেড়ে যাবে। তো এটা উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট 8 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে এখানে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান কত হবে। এটা আমাদের সূত্র কাজে লাগবে, I = Q/T। ঠিক আছে, এখান থেকে আমাদের কি বের করতে হবে, আধান বের করতে দিয়েছে, মানে কিউ এর মানটা আমাদের বের করতে হবে। Q = কি হবে, I × T। তাহলে এখানে I এর মান দেওয়া আছে কত, 5 অ্যাম্পিয়ার, T এর মান দেওয়া আছে কত, 30। তো 5 × 30, 5কে 30 দিয়ে গুণ করলে উত্তর কত হবে, 150 হয়ে যাবে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কত, 150 কুলম্ব, অপশন নাম্বার সি। তারপর পরের কোশ্চেন দেখি কি আছে, 9 নম্বর যেটা কোশ্চেন রয়েছে, এটাও একটা তোমাদের একটু সিম্পল অঙ্ক টাইপের কোশ্চেন। বলেছে 86A222, এটা থেকে উৎপন্ন হলো কি 84B210। বলছে এই বিক্রিয়াটা আছে, বিক্রিয়াটা কি আলফা ও বিটা কণার সংখ্যা কয়টা, এই বিক্রিয়া ফলে কি আলফা আর বিটা কণা উৎপন্ন হবে, তার সংখ্যাটা তোমাদের বের করতে বলেছে। তো তোমরা জানো আলফা কণার সংখ্যা আমরা কি লিখি, 2He
4। আর বিটা কোণার সংকেত আমরা কি লিখি -1 E0। এটা হলো আমাদের কি আলফা কোণা, এটা হলো আমাদের কি বিটা কোণা। তো দেখো এখানে উপরের যে আসছে ভর সংখ্যাটা কতটা কমলো, 222 ছিল 210 হলো, মানে 12 কমলো। এবার আমাদের যদি একটা আলফা কোণা বের হয় তাহলে ভর সংখ্যা কত কমার কথা, 4 কমার কথা। কত কমেছে 12, তার মানে নিশ্চয়ই 3টে আমাদের কি আলফা কোণা বেরিয়ে গেছে। 3টে কমলেই তো 3 4 12 হয়ে যাবে, তার মানে কি এখানে আলফা কোণা বের হয়েছে 3টা। তো দেখো 3 অপশন কোথায় কোথায় আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে। তাহলে এবার আমাদের বিটা কোণা দেখতে হবে। বিটা কোণা কি বলেছে, বিটা কোণা যদি বেরিয়ে যায় তাহলে -1, নিচেরটা কি হবে, নিচেরটা -1 হবে, মানে আলটিমেট যোগ হবে। এখানে মাইনাস বলেছে তাই এটা কি যোগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে 86 থেকে 84 কত কমেছে, 2 কমেছে। কিন্তু আমাদের যদি 3টে আলফা কোণা নির্গত হয়ে যায় তাহলে কত কমার কথা, একটা কমলে 2, 3টে কমলে 3 2 6 কমার কথা, কিন্তু কমেছে কত, 2 কমেছে। তাহলে আমরা কি করবো, 6 থেকে 2 বাদ দিব, বাদ দিলে যেটা আসবে 4। এই যে 4 বেরোলো, 4কে তাহলে কি হবে, এখান থেকে 4টা বিটা কোণা বেরোবে, যেটা উত্তর বেরোবে এখানে সেটাই হলো কি বিটা কোণার পরিমাণ। তাহলে এখানে 4 কোথায় আছে, এই যে 4 আছে, তাহলে অ্যান্সার হবে এটা। একবার ভালো করে লিখে দেই, অ্যান্সার হবে কি 3 আলফা 4 বিটা। এটা তোমরা সিম্পলি বের করতে পারতে। নেক্সট কোশ্চেন কি বলেছে, মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার উদ্যোগক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো। এখানে এটা ভালো করে লক্ষ্য করবে, তড়িৎ ধনাত্মকতা। আমাদের মাধ্যমিকে বিশেষত তড়িৎ ঋণাত্মকতাটা দেয়, কিন্তু এখানে বলেছে তড়িৎ ধনাত্মকতা। তো আমরা জানি পর্যায় সারণীর বাদিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়, ঋণাত্মকতা কি হয়, কমে। এটা কি হবে, বাড়ে, তাহলে এটা কি কমবে, আমাদের এই যেটা কমে তার মানে এই যেটা হবে। সবচেয়ে বেশি থেকে কি কার্বন, আমরা জানি যে দ্বিতীয় যে পর্যায় রয়েছে সেখানে কি কার্বন শুরুতে থাকে, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, শেষে ফ্লুরিন। তাহলে যত আমরা এদিকে যাব তত কি হবে, আমাদের তড়িৎ ধনাত্মকতা কমতে থাকবে আর তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে। ফ্লুরিনের দেখবা তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, কিন্তু যখন তড়িৎ ধনাত্মকতা বলবে ফ্লুরিন সবচেয়ে কম হবে, কার্বন সবচেয়ে বেশি। তাহলে এটা অপশন নাম্বার বি। নেক্সট 11 নম্বর কোশ্চেন কি বলেছে, NaCl যৌগে Na ও Cl পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো, অপশন দেওয়া রয়েছে। তো তোমরা শুরুতে দেখবে NaCl এর ইলেকট্রন কয়টা করে থাকে, Na এর থাকে ইলেকট্রন কয়টা, 11টা। আমরা জানি এটা সবারই মুখস্থ মোটামুটি। Cl এর কি 17টা। এগুলো হলো কি ইলেকট্রন সংখ্যা। কিন্তু এখানে বলেছে কি NaCl যৌগে, তাহলে NaCl যৌগে Na কি থাকে প্লাস, Cl মাইনাস হয়ে যায় যৌগের ভিতরে। প্লাস মানে কি একটা ইলেকট্রন কমে যায়, একটা ইলেকট্রন কমে গেলে কত হয়ে যাবে 10টা, মাইনাস মানে কি একটা ইলেকট্রন বেড়ে যাবে। তাহলে এখানে সংখ্যা হয়ে যাবে কত 18টা। তাহলে 10 থাকলে কি হবে 2 + 8, আর এখানে 2 + 8 + 8, এটা হবে কি সংখ্যা। তাহলে দেখো 2 8 আর 2 8 8 কোথায় আছে, এই যে দেখো এখানে 2 8 2 8 8, তোমাদের হয়ে যাবে এটা উত্তর। এবার দেখি নেক্সট কোশ্চেন কি আছে। এখানে বলেছে কি তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। মানে এখানে বের করতে হবে কি সঠিক নয়, সঠিক নয় বলেছে। তাহলে দেখো অপশনগুলো কি কি আছে, রাসায়নিক পরিবর্তন হয়, আমরা জানি তড়িৎ বিশ্লেষণ একটা রাসায়নিক পরিবর্তন, তার মানে এটা উত্তর হবে না। তারপর কি বলেছে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, আমরা তড়িৎ বিশ্লেষণ মানেই তো আমাদের দ্রবীভূত করতেই হবে, তাহলে এটাও আমাদের উত্তর হবে না। এটা কি বলছে উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে, এটা আমাদের কি তড়িৎ বিশ্লেষণের সাথে কোনো সম্পর্ক নেই, তাই এটাই হবে উত্তর। তাহলে এটা আমাদের নয়, তাই আমাদের কি এটাই হবে উত্তর। তারপরটা কি বলেছে যে গ্যাসটি নেসলার বিকরক ব্যবহার করে শনাক্ত করা যায়, আমরা জানি NH3কে শনাক্তকরণ যে NH3, সেখানে আমরা দেখেছি কি নেসলার বিকরকের সাহায্যেই NH3কে আমরা কি করি শনাক্ত করি। এবার দেখি কি 14 নম্বর কোশ্চেনটা কি বলেছে, তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো, আমরা জানি এটা লোহা হবে, মানে Fe। ঠিক আছে, এটা সবারই জানা জিনিস, Fe হবে এটা উত্তর। তারপরে কোশ্চেন কি বলেছে কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো। তোমরা এটা কোন চ্যাপ্টারে দেখেছো, মিথেনের যে আমাদের বিক্রিয়াগুলো সেখানেই দেখেছো। মিথেনের বিক্রিয়াগুলোর মধ্যে এই বিক্রিয়াটা ছিল CH2Cl2 + Cl2, এখান থেকে কি উৎপন্ন হয় CHCl3 উৎপন্ন হয়, মানে ক্লোরোফর্ম CHCl3। তাহলে আমাদের এটাই হবে কি ক্লোরোফর্ম তৈরির বিক্রিয়া। তাহলে সি নম্বর অপশন উত্তর হবে। আমাদের যে সঠিক উত্তরগুলো সবগুলো এগুলো তোমরা দেখলে। এবার আমরা কি করবো 1 নম্বরের কোশ্চেনগুলো একটু দেখবো কোনটার উত্তর কি হবে। তো বিভাগ ক্ষয়ের যে আমাদের 1 নম্বর কোশ্চেনটা বলেছে, এখানে 1 নম্বর কোশ্চেনটা কি রয়েছে যে ক্লোরিন পরমাণু ওজোন অণুর বিনষ্টি ঘটায়। আমরা জানি যে আমাদের ক্লোরোফ্লোরোকার্বন আছে
ক্লোরোফ্লোরো কার্বন থেকে কি সিএল পরমাণু বের হয়, সেটাই কি ওজোন স্তর ধ্বংস করে। তো বিক্রিয়াটা আমাদের এখানে লিখতে বলেছে। আলটিমেট ক্লোরোফর্ম যে আমাদের ক্লোরোফ্লোরো কার্বন সিএফসি কি করে ওজোন গ্যাসকে ধ্বংস করে, তার বিক্রিয়াটা আমাদের এখানে লিখতে হবে। এই বিক্রিয়াটা হবে কি সিএল প্লাস O3, এটা কি করবে ClO উৎপন্ন হবে প্লাস O2 উৎপন্ন হবে। এই হলো আমাদের কি বিক্রিয়া। এই বিক্রিয়াটা লিখে দিলেই তোমাদের এখানে 1 নম্বর হয়ে যাবে। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বায়ুমণ্ডলের কোন স্তরে তাপমাত্রা সর্বনিম্ন হয়। এটা আমরা সবাই জানি কি হবে, এটা মেসোস্ফিয়ার। এটা উত্তর কি মেসোস্ফিয়ার। শুরুতেই কি থাকে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, 3 নম্বর স্তর মেসোস্ফিয়ার, সেখানে কি -93 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এটাই কি আমাদের বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা। পরে কোশ্চেন কি অথবা দিয়ে যেটা আছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত। তো এখানে এটা নিয়ে অনেক বইয়ে বিভিন্ন উত্তর দেওয়া থাকে, কোনো জায়গায় থার্মোস্ফিয়ার লেখা আছে, কোনো জায়গায় এক্সোস্ফিয়ার লেখা আছে। তাই তোমরা যেটাই লিখবে দুইটার মধ্যে সেটাই ঠিক, হয় থার্মোস্ফিয়ার লিখলেও ঠিক, এক্সোস্ফিয়ার লিখলেও ঠিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, P বনাম 1/V লেখচিত্রটির প্রকৃতি কি হয়। তোমরা যারা আমাদের কাছে পড়ো এখানে অফলাইনে তারা জানো, আমরা এটা করিয়েছি। যে মানে আমাদের এই যে P বনাম 1/V লেখচিত্রটা কেমন হবে, এরকম হবে, মানে কি মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে এখানে কি লিখতে হবে, মূল বিন্দুগামী সরল রেখা। নেক্সট পরে কোশ্চেন কি আছে, পরম উষ্ণতায় গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো। দেখো এটা কিন্তু চার্লসের সূত্র, ওখান থেকে কোশ্চেনটা দিয়েছে কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। কোশ্চেনটা কি দিয়েছে, পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো। এখানে কি হবে, আমরা জানি চার্লসের সূত্রে V প্রপোর্শনাল টু T, কিন্তু V এর সাথে T এর সম্পর্ক না বলে এখানে বলেছে গ্যাসের ঘনত্ব। তাহলে এখানে V মানে আমরা কি জানি m/d, ভর বাই আয়তন, m/d প্রপোর্শনাল টু T। তাহলে এখানে কি ডিটা নিচে রয়েছে, ঘনত্বটা টিটা উপরে রয়েছে, তাহলে সম্পর্কটা কি হবে, ব্যস্ত হয়ে যাবে। কারণ আমরা উপরে উপরে এগুলো সরল, উপরে নিচেরগুলো কি হয়ে যায়, ব্যস্ত। তাহলে এখানে টিটা উপরে আসে, ডিটা নিচে আসে, তাহলে টি এর সঙ্গে ডি এর সম্পর্ক কেমন, ব্যস্ত সম্পর্ক। এটার উত্তর হবে ব্যস্ত সম্পর্ক। পরের কোশ্চেন কি বলেছে, অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলা রয়েছে, এসআই এককে এর মান কত হবে বের করতে হবে। সিম্পল, আমাদের যে সিজিএস আর এসআই পদ্ধতিতে মানটা একই হবে, খালি কি চেঞ্জ হবে, এককটা চেঞ্জ হবে। তাহলে এটার উত্তর কি 24 × 10⁻⁶ হবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু এখানে কি ডিগ্রি সেলসিয়াস ইউনিভার্স ছিল, আমাদের হবে কি এসআই পদ্ধতিতে কেলভিন ইনভার্স, এটা হবে উত্তর। মান একই, খালি এককটা চেঞ্জ হবে। নেক্সট কি আছে, অথবা দিয়ে যেটা, কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়। এটা উত্তর তোমরা সবাই জানো, যারা যারা একটু পড়েছো, এটা কী হবে, চার্লসের সূত্র। এটা নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন থাকবে না। চার্লসের সূত্রে আমরা আয়তন সংক্রান্ত জিনিসগুলো দেখতে পাই। তারপর দেখো কি বলেছে, আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে। আমরা জানি কি মিউ ইকুয়ালস টু sin I বাই sin R, sin I বাই sin R। তাহলে এখানে আইটা হলো কি, আইটা হলো আমাদের আপতন কোণ। তাহলে আমরা যদি এটা বাড়াই তাহলে এটাও বাড়বে, উপরে এসে দুইটাই মানে সরণ সম্পর্ক, এটা বাড়ালে এটা বাড়বে, এটাও নিয়ে কারো কনফিউশন নেই, এটার উত্তর কি হবে, বাড়বে। চলো এবার নেক্সট দেখি পরে কি আছে। তাহলে দেখো এখানে বলছে কি, উত্তর লেন্স থেকে F ও 2F এর দূরত্বের মধ্যে কোনো বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। এটা সিম্পল উত্তর 2F এর বাইরে, 2F এর থেকেও বাইরে উৎপন্ন হবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আশা করি হবে না। পরে এটা একটা অঙ্ক দিয়েছে, ছোট্ট একটা অঙ্ক। কি বলেছে, একটি বর্তনীতে 6 ওহম ও 3 ওহম রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে। এটা সিম্পল অঙ্ক, সমান্তরাল সমবায় এটা আছে। তার মানে এখানে উত্তর কত হবে, নিচে হবে গুণ 6 × 3, সরি উপরে হবে গুণ 6 × 3, নিচে হবে কি যোগ 6 + 3। আমরা জানি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ এইভাবেই বের করতে হয়। তাহলে 3 × 6 = 18 বাই 6 × 3 = 9, কত বেরোবে, এখানে 2 বেরোবে। তাহলে এইটুকু থেকে বেরোলো 2, ঠিক আছে। আবার এখানে 1 ওহম কি করেছে, এর সাথে শ্রেণী সমবায় যুক্ত করেছে। শ্রেণী সমবায় মানে কি যোগ করতে হবে, সিম্পল 2 আছে আর যোগ 1, উত্তর কত হবে 3। তাহলে এটার উত্তর কি 3 হবে। সিম্পল একটা অঙ্ক দিয়েছে এখানে। পরে দেখো পরের কোশ্চেনে কি বলেছে, বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়। এটা সবাই জানি, ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম দিয়ে আমরা এটা আমাদের অভিমুখটা বের করি। পরের কোশ্চেন কি বলেছে, নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। এটাকে আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক চুল্লিতে আমরা এটা ইউজ করি। আমরা নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়াটা কোথায় ইউজ করি, পারমাণবিক চুল্লিতেও ইউজ করা হয়, আবার কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও ইউজ করা হয়। তারপরে কোশ্চেনটা কি বলেছে, নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন। তাহলে আমরা কি নিউক্লিয় সংযোজন আগে কেন ঘটানো হয়,
কারণ নিউক্লিয় সংযোজন করতে গেলে অনেক পরিমাণ শক্তির প্রয়োজন, যেটা কি অন্য কোনো পদ্ধতিতে আমরা তৈরি করতে পারি না। আমরা আগে কী করি, নিউক্লিয় বিভাজন ঘটাই, সেখান থেকে প্রচুর শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিটা ইউজ করে আমরা কী করি, নিউক্লিয় সংযোজনটা ঘটানো হয়। এটা লিখলে হয়ে যাবে যে প্রচুর নিউক্লিয় সংযোজনে প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন, যার জন্য কি নিউক্লিয় বিভাজন ঘটিয়ে তারপর নিউক্লিয় সংযোজন ঘটানো হয়। তারপর তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এটা রয়েছে। দেখো এটা এটা খুব সোজা দিয়েছে তোমাদের, এটা যেটা দেওয়া আছে খুবই সোজা। প্রথমে দেখো নোবেল গ্যাস কোনটা হবে তোমাদের এখানে, আর্ডেন্ট হবে কি তোমাদের নোবেল গ্যাস। ইনভার কি, ইনভার একটা সংকট ধাতু। সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মূল্য কি, সিজিএম, আমরা জানি সিজিএম হবে এটা। আর এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ এখানে কার্বন দিয়ে কি আমাদের বিজারণ ঘটছে, কার্বন থেকে কি ওটা সি এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তার মানে বিজারণ বিক্রিয়া, তার মানে এটা হলো কি কার্বন দ্বারা বিজারণ। সিম্পল জিনিস, আশা করি সবাই এই 4টা কমপক্ষে ঠিক করেছো, কারণ এখানে একদমই সিম্পল জিনিস। নেক্সট তাহলে পরের পেজে যাই। কি বলেছে এখানে, এখানে বলেছে এই যে ফার্স্ট কোশ্চেন কি এসে, জল ও বেঞ্জিনের মধ্যে কোনটি কেসিএল এ দ্রবীভূত হয়। এটা আমরা জানি কেসিএল এ কোন যৌগগুলো দ্রবীভূত হয়, যেগুলোর মধ্যে কি সমযোজী বন্ধন থাকে। তো এখানে কি হবে, জল হলো সমযোজী বন্ধনযুক্ত, না সরি তড়িৎযোজী বন্ধনযুক্ত, এটাই হবে আমাদের উত্তর। এখানে উত্তর কি হবে, জল হবে। ঠিক আছে, সমযোজী বন্ধনগুলো হবে না, আমাদের তড়িৎযোজীগুলো হয়। তো জল যেহেতু তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে আমাদের কি এই এখানে দ্রবীভূত হবে কেসিএল এ। পরে কোশ্চেনে কি বলেছে, জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারা জারণ ঘটে। এটা সিম্পল, এটা কি অ্যানোড হবে। কয়টা তড়িৎ থাকে, ক্যাথোড আর অ্যানোড। ক্যাথোডে কি হয়, ক্যাথোডে হয় বিজারণ, আর অ্যানোডে হয় কি জারণ। তাহলে জারণ বলেছে এখানে, তাহলে এখানে উত্তর কি হবে, অ্যানোড। তারপরে কোশ্চেনটি কি বলেছে, তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসি এর মধ্যে কোনটি ব্যবহৃত হয়। এটা সিম্পল জিনিস, এটা ডিসি হবে, এটা উত্তর। পরে কোশ্চেন কি বলছে, এসসিএল গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন, কেন করে, কারণ আমরা এই যে এসসিএলটা দেখছো, এসসিএলকে যদি আমি জলে ডোবাই তাহলে কি হবে, H2 এর মধ্যে যদি ডোবাই মানে কি এর সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি H3O প্লাস আর কি প্লাস Cl মাইনাস, এই দুইটা আয়ন উৎপন্ন করে। তা তোমরা এত কিছু না লিখে সোজা লিখবে কি, HCl দ্রবণ যদি আমরা জলে দ্রবীভূত করি তাহলে কি H প্লাস ও Cl মাইনাস আয়ন উৎপন্ন হয়, এরা কি তড়িৎ পরিবহন করে, আমাদের এই আয়নগুলোই তড়িৎ পরিবহন করে। পরে কোশ্চেনটা কি আছে, অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম লেখো ও তার সংকেত লেখো। অ্যামোনিয়া থেকে কি, ইউরিয়া, আমরা সবাই জানি, বাড়িতেও আমরা হয়তো ইউজ করি, যাদের কৃষিকাজের সঙ্গে বাড়ির ফ্যামিলি যুক্ত আছে তারা জানো যে কি অ্যামোনিয়া থেকে উৎপন্ন জৈব সার কি ইউরিয়া। ইউরিয়ার সংকেত কি, এটা সবাই জানে, CONH2/2, CONH2/2, এটা হলো কি ইউরিয়ার সংকেত। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন কি বলছে, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2O গ্যাস চালনা করলে যে কালো রঙের অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। তোমরা এই বিক্রিয়াটা আশা করি পড়ে নিয়েছো। কি বলেছে, সিলভার নাইট্রেট মানে কি AgNO3 প্লাস কি বলেছে এখানে H2H মানে H2S, যদি এটার বিক্রিয়া হয় তাহলে কি কি উৎপন্ন হবে, একটা উৎপন্ন হবে কি AgS উৎপন্ন হবে, এটার অদক্ষেপ নিচের দিকে পড়ে মানে কি ওটা অদক্ষেপ পড়ে যায়, তার সাথে সাথে কি HNO3 মানে কি নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, HNO3 উৎপন্ন হয়। ঠিক আছে, তার আমাদের এই যে AgSটা হবে উত্তর, কিসের অদক্ষেপ পড়ে, AgH। বাকি আমরা এটাকে নাম যদি বলি তাহলে এটাকে কি হবে, সিলভার সালফেট। ঠিক আছে, এটার নাম যদি বলি Ag মানে সিলভার, S তে সালফেট, সিলভার সালফেট। পরে কোশ্চেন দেখো, মোলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়। আমি যেটা দেখলাম তোমাদের বই, আমি কোথাও এই কোশ্চেনটা খুঁজে পাইনি, এটা আমি গুগলে মানে দেখলাম, এটা উত্তর সায়াজনিক অ্যাসিড হবে, সায়ানিক অ্যাসিড, এটা উত্তর যতদূর সম্ভব সায়ানিক অ্যাসিড হবে। ঠিক আছে, আমি বইয়ে কোথাও এটা পেলাম না। নেক্সট, এটা তোমাদের সিলেবাসের বাইরে কোশ্চেন দিয়ে দিছে, কিছু কিছু সময় এরকম হয় যে বইয়ের মানে সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন 1-2টা চলে আসে, তো এটা তোমাদের এরকম হয়েছে এই কোশ্চেনটা। পরে কোশ্চেন দেখো কি বলেছে, 17 নম্বর, C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরী মূলকযুক্ত যৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো। তাদের নামগুলো কি কি হবে, দেখো এখানে একটা উৎপন্ন হয় কি CH3, তোমাদের বলে দিচ্ছে CH3 CH2OH মানে কি ইথাইল অ্যালকোহল, এটাকে নাম কি হবে, ইথাইল অ্যালকোহল। এটা একটা উৎপন্ন হয়, দুইটা বলেছে, আরেকটা কি আছে CH3O CH3, এটার নাম আমরা কি জানবো, এটা এই যে মিথাইল আছে দুইটা, তাই ডাইমিথাইল ইথার, এটার নাম কি ডাইমিথাইল ইথার, এটার নাম কি, এটার নাম হলো ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, এই দুইটা নাম তোমাদের এখানে লিখতে হবে মানে এই কোশ্চেনটাই। তারপর বলেছে কি এলপিজি এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো। ঠিক আছে,
এলপিজি এর মূল উপাদান কি? বিউটেন, আমরা সবাই জানি। কিন্তু এখানে বিউটেন লিখলে তো হবে না, বলেছে গঠনমূলক সংকেত লিখতে বলেছে। তাহলে তোমাদের সংকেতটা কীভাবে লিখতে হবে? বিউটেন মানে কি? বিউট মানে 4টা কার্বন থাকবে, 1টা 2টা 3টা 4টা। সরি আমি একটু এদিকে লিখি, এই যে 1টা 2টা 3টা 4টা কার্বন থাকলো। এবার আমি কি হাইড্রোজেন বসাবো। হাইড্রোজেন বসাতে গেলে কি এখানে একটা আছে মানে 3টে দিতে হবে, 4টা করে আমাদের হাত থাকে, 1টা হাত 2টা হাত 3টা হাত 4টা হাত। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন হয়ে গেল। এর কি আগে থেকে 2টা হাত রয়েছে, আরও 2টা হাত আমরা বানাবো। এই যে 2টা হাত হয়ে গেল। এখানে কি এরও 2টা হাত লাগে, 1টা 2টা হয়ে গেল। এর কয়টা হচ্ছে দেখো, 1টা 2টা, সরি 1টা আছে, আমরা 3টে বানাবো। একটা এদিকে একটা থাকবে 2টা, এদিকে থাকবে 3টা। এটা হয়ে গেল তোমাদের কি এলপিজি এর যে মূল উপাদান আছে বিউটেন, তার গঠনমূলক সংকেত। এটা হয় কি C4H10। C4 দেখো, C4 আছে, S দেখো 10টাই রয়েছে, গুণে দেখবে 10টা আছে। অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে এটা কি বলেছে, কোশ্চেনটা রয়েছে কি 1122 টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত লেখো। ঠিক আছে, এটা তোমরা সিম্পলি লিখবে। দেখো ইথেন রয়েছে, ইথেন মানে কি প্রোপ ইথ মানে 2টা কার্বন থাকবে, এই লিখে দিলাম 2টা কার্বন। তোমরা যদি এগুলো নিয়মগুলো জানো তাহলে খুব ইজিলি এগুলো করতে পারবে। নামগুলো দেখে যতটা কঠিন মনে হচ্ছে অতটা কঠিন কিন্তু না, কি এগুলো তোমাদের একটু শিখতে হবে। তাহলে 2টা কার্বন রয়ে গেছে, তারপর কি বলেছে 1122 মানে আমি এগুলো নাম করবো, এই যে 1 1 এটা 2 1 2। তাহলে ব্রোমোগুলো কোথায় ঢুকবে, একটা 1-এ ঢুকবে, একটা 2-এ ঢুকবে। কয়টা ব্রোমো? টেট্রা ব্রোমো, মানে টোটাল 4টা ব্রোমো থাকবে। ব্রোমোর মানে কি ব্রোমিন। তাহলে 4টা ব্রোমিন লিখবো, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, প্লাস এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। তো হয়ে গেল 1 ব্রো ব্রো, এখানে 2 ব্রো ব্রো, মানে 4টা ব্রো ঢুকে গেল। ঠিক আছে, হয়ে গেল টেট্রা ব্রো। আর কি থাকলো ইথেন। এখন আমাদের হাতগুলো মেলাতে হবে। দেখো 1টা 2টা 3টা, এই 4টা, এই কার্বনের 1টা 2টা 3টা, এখানে 4টা। তোমাদের এই হলো সংকেত। সিসি উপরে 2টা ব্রোমো, নিচে 2টা ব্রোমো, আর কি দুই পাশে 2টা হাইড্রোজেন। এটা হয়ে গেল তোমাদের কি 1122 টেট্রাব্রোমো ইথেনের সংকেত। আশা করি তোমাদের এই শর্ট কোশ্চেনগুলো সবগুলো ঠিক হয়ে গেছে। আমরা একটু ভিডিওটাকে দীর্ঘায়িত করবো না, আমরা যে বড় কোশ্চেনগুলো একটু দেখে নিই ফটাফট কী কী আমার তোমাদের পরীক্ষা দিয়েছে। তোমাদের সব কিছু আলোচনা করে এখানে সম্ভব না, যদিও আমি একটুখানি দেখি কোশ্চেনগুলো কেমন টাইপের দিয়েছে। ফায়ার আইস আমরা জানি মিথেন হাইড্রেট। ঠিক আছে, মিথেন হাইড্রেট এটা উত্তর হবে। কীভাবে তৈরি করা হয়, এটা কি কার্বন ডাইঅক্সাইডের দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া, আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখেছি। CO2 গ্যাস যদি আমরা চালনা করি তাহলে সেখান থেকে কি মিথেনটা বেরিয়ে আসে। তো এখানে তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ, সেখান থেকেই একটা অঙ্ক দিয়েছে, দেখতেছে এখানে। এটা কী কী দেওয়া রয়েছে, টি দেওয়া রয়েছে, আর এটা কি ভি। তো V1/T1 = V2/T2, এই সূত্র দিয়ে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে স্থির চাপ বলেছে, মানে কি চাপ স্থির কোথায় থাকে, চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্র দিয়ে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এই অঙ্কটা তোমরা যারা আমাদের এখানে অফলাইনে পড়ো তোমরা করে থাকবে। লাস্ট আমার ভিডিও যেটা আসবে এখানে দেখতে পাবে, ভিডিও চলে এসছে, এখানে দেখবে এই অঙ্কটা করানো আছে। খুব সোজা অঙ্ক। 4 অ্যাটমসফিয়ার চাপে 27°C উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত হবে, এটা বের করতে হবে। আমাদের PV = nRT সূত্র দিয়ে আমরা সহজেই এটা বের করতে পারি। তারপর একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি আলোক রশ্মি কত কোণে আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ 20° হবে। তোমরা একটা আলো চ্যাপ্টারে দেখতে পাবে। তোমরা আলো চ্যাপ্টারে যে তোমাদের প্রিজম আছে, প্রিজমের সংকেত যেটা ছিল ডেল্টা দিয়ে, ওই ডেল্টা দিয়ে সূত্রটা আছে A1 + A2 - I1, ওই সূত্রগুলো দিয়ে তোমরা এটি ইজিলি করতে পারবে। তারপর দেখি নেক্সট, এগুলো তোমাদের 2 নম্বরের কোশ্চেনগুলো এরকম একটু দিয়েছে। দেখো এখানে তোমাদের এই কোশ্চেনটা কোথা থেকে দিয়েছে, কাঁচফলকের যে তোমরা দেখেছে কাঁচফলক দিয়ে যখন আলো যায় তখন কি প্রতিসরণের ক্ষেত্রে কি হয়, সেখান থেকে একটা অঙ্ক দিয়েছে এখানে। এটা তোমরা কি তড়িৎচালক বলের, মানে তড়িৎ যে চ্যাপ্টারটা রয়েছে চলতড়িৎ, সেখানের একটা কোশ্চেন, রোদের সঙ্গে কি EMF এর সম্পর্ক তৈরি করা। তোমরা আশা করি এটা সোজা আছে। এটা অষ্টক সূত্র কোথায় আছে, পর্যা সারণীর শুরুতেই দেখবে অষ্টক সূত্র রয়েছে, অষ্টক সূত্র। আর ওখানে কি 2টি যৌগের উদাহরণ দিতে বলেছে, ব্যতিক্রম, মানে আমাদের যে পর্যা সারণীর ব্যর্থতা রয়েছে ওখানেই তোমরা এটা পেয়ে যাবে। গেল। তারপরে এগুলো তোমরা সবগুলোই মোটামুটি দেখতেছি কোশ্চেন অতটা একটা কঠিন হয় নাই। এখানে দেখো এগুলো কোশ্চেন কোথায় আছে, আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা হয় কেন। তারপরে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য গাঢ় H2SO4 ব্যবহার করা যায় না কেন। সবগুলো মোটামুটি কোশ্চেন। এই যে লোহার মরিচা, এগুলো তো সব যারা মানে যেখানেই পড়ে সেখানেই কমন এটা দিয়েই দেয়, লোহায় মরিচা পোড়া প্রতিরোধ করার উপায়। সব স্টুডেন্টই এটা পড়ে। ঠিক আছে, মোটামুটি তোমরা এগুলো পরে যদি তোমাদের মনে হয় যে না এগুলো তোমাদের দরকার, সবগুলো ডিটেলসে উত্তর দরকার, তাহলে আমি সেগুলো দিয়ে দিব। তোমরা আজকে শর্ট কোশ্চেনগুলো দেখলে, শর্ট কোশ্চেন থেকে তোমরা দেখো তোমরা কত নম্বর পাচ্ছ। আর বড় কোশ্চেনগুলো এত তো ডিটেলসে আলোচনা করার এখানে সময় হবে না, তাই কি
তোমরা আমাদের মানে কমেন্টে জানাবে যে তোমরা শর্ট কোশ্চেন যেটা দেখলে প্রথমে কি 15টা প্লাস 21টা 36 নাম্বার, তার মধ্যে তোমরা কত পাচ্ছ সেটা একটু জানাবে, তাহলে আমরা মানে বুঝতে পারবো যে তোমরা পরীক্ষাটা কেমন দিয়েছো। যাই হোক, আশা করি তোমরা ভবিষ্যৎ জীবনে আরও উন্নতি করবে। তোমাদের পরীক্ষা শেষ, তার জন্য তোমাদের সবাইকে অনেক কংগ্রাচুলেশন। তোমরা ভালো রেজাল্ট করো, রেজাল্ট করে আমাদের সেই সংবাদটা দেবে যে দাদা আমরা রেজাল্ট ভালো করেছি, তাহলে আমাদেরও মন ভালো হবে যে আমরা আমাদের স্টুডেন্টটা কি রেজাল্ট ভালো করছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করছি না, এখানে আমি থামছি। তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, এরকম পাশে থাকলে এরকম আরও অনেক ভিডিও দেখতে পাবে। ধন্যবাদ।